ইসরায়েলের স্যাবোটাজ লিগ অবশেষে লজ্জায় পুরো মাথায় কাটা গেল দেশটির। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইসরায়েল আমেরিকা কত নাটকই না করছে নিজেদেরকে বিজয়ী দেখানোর জন্য। ভেতর থেকে তারা শূন্য হয়ে গেলেও বাইরের দিক থেকে শো অফ করতে চাচ্ছে এই সব করে। কিন্তু অন্যায়কারী বা চুরির ক্লু যে চোরেরাই পথে পথে ফেলে যায়, এই ক্ষেত্রে তাই ঘটছে। ইরানের কাছে ধরা পড়ে যাচ্ছে সকল স্যাবোটাজ ও নষ্ট ফন্দি। ইরানের সাথে পেরে না উঠতে পারা এক লজ্জার এমনিতেই। তার উপর যখন এই ধরনের স্যাবোটাজ সামনে এলো, তখন ইসরায়েলের পুরো মাথাটাই যেন লজ্জায় কাটা যাবার জোগাড়। রেজা পাহলভিকে বসাতে না পেরে আহমেদিনেজাদকে নাকি ইরানের শাসন ক্ষমতায় বসাতে যেয়েই হামলার সূত্রপাত দুই রাষ্ট্রের, এমনটাও সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থাৎ ইউএই এর বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাম্প্রতিক ড্রোন হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের সামরিক সূত্রের দাবি, হামলাটি ইসরায়েল পরিকল্পিতভাবে চালিয়েছে, যাতে এর দায় ইরানের ওপর চাপিয়ে আঞ্চলিক সংঘাত আরও উস্কে দেয়া যায়। প্রেস টিভির বৃহস্পতিবার ২১ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে আমিরাতের বারাকা পারমাণবিক কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন আঘাত হানে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর মহাপরিচালক জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সতর্ক করে বলেছেন, যদি হামলাটি কেন্দ্রের মূল অংশে আঘাত হানত, তাহলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল বিপর্যয়ের মুখে পড়তে পারত। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি রিঅ্যাক্টর গলে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। বারাকা কেন্দ্রটি আবুধাবির আল দাফরা অঞ্চলে সৌদি সীমান্তের কাছে অবস্থিত। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে নির্মিত 4টি রিঅ্যাক্টর থেকে আমিরাতের মোট বিদ্যুতের প্রায় 25% সরবরাহ করা হয়। ইরানের সামরিক সূত্রের দাবি, হামলার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল আমিরাত ও ইরানের মধ্যে বৈরিতা বাড়ানো এবং উপসাগরীয় অঞ্চলে নতুন সংকট সৃষ্টি করা। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল দীর্ঘদিন ধরেই ফলস ফ্ল্যাগ কৌশল ব্যবহার করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। তবে আমিরাত সরকার সরাসরি কোনো দেশকে দায়ী করেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 3টি ড্রোন আমিরাতের আকাশ সীমায় প্রবেশ করেছিল। এর মধ্যে 2টি ভূপাতিত করা হলেও একটি জেনারেটরে আঘাত হানে। ইরানের দাবি, আমিরাতের উপস্থাপিত তথ্যের মধ্যে প্রযুক্তিগত অসঙ্গতি রয়েছে। তাদের মতে, ইরান থেকে হামলা চালানো হলে ড্রোনগুলো উত্তর দিক থেকে আসার কথা, কিন্তু আমিরাত বলছে সেগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে, যদি ড্রোনগুলো ইরাক থেকে এসে থাকে, তাহলে সেগুলোকে সৌদি আরবের আকাশ সীমা পেরিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। সেক্ষেত্রে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা কোনো প্রতিক্রিয়া না দেখানো প্রশ্নের জন্ম দিয়েছে। ইরান আরও বলেছে, পারস্য উপসাগরে নিজেদের বুশেহর পারমাণবিক কেন্দ্র থাকার কারণে তারা কখনোই এমন হামলার ঝুঁকি নেবে না যা পুরো অঞ্চলে তেজস্ক্রিয়তার প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউক্রেন মিলে ইরানের শাহেদ 136 ড্রোনের অনুরূপ ড্রোন তৈরি করে বিভিন্ন উপসাগরীয় দেশে হামলা চালাচ্ছে, যাতে এর দায় ইরানের ওপর বর্তায়। এসব হামলার উদ্দেশ্য আঞ্চলিক দেশগুলোকে ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করা। তবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর একটি সাহসী পরিকল্পনা ছিল। তারা যেটার নাম দিয়েছিল অপারেশন আজাদি, যার লক্ষ্য ছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা এবং সাবেক এই প্রেসিডেন্টের সহায়তায় ইরানের শাসন পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনেই মাহমুদ আহমেদিনেজাদের বাড়িতে হামলা হয় এবং গুজব ছড়ায় যে তিনি নিহত হয়েছেন। ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দ্য ইরান পত্রিকা ওই দিন তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বাড়িতে হামলায় তার ৩ জন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে পত্রিকাটি আহমেদিনেজাদের বিষয়ে কিছু জানায়নি। এই ঘটনার প্রায় ৩ মাস পর মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে যে আহমেদিনেজাদের বাড়িতে ওই হামলার উদ্দেশ্য ছিল আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে তাকে ক্ষমতা দখলের সুযোগ করে দেয়া। এ সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইসরায়েল এই সাহসী পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু তা দ্রুতই ভেস্তে যায়। পত্রিকার ভাষ্য অনুযায়ী মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গেও পরামর্শ করা হয়েছিল, কিন্তু হামলায় আহত হওয়ার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেন। পত্রিকাটি আরও উল্লেখ করে, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের ভেতর থেকে কারো ক্ষমতা নেওয়া ভালো হতে পারে। সে সময় ওই ব্যক্তির পরিচয় নিয়ে নানা জল্পনা ছিল এবং মোহাম্মদ বাঘের গালিবাফ ও হাসান রুহানির নামও উঠে আসে। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানায়, এখন এই বিষয়টি পরিষ্কার যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুবই স্পষ্ট এবং বিস্ময়কর একটি পছন্দ নিয়ে সংঘাতে প্রবেশ করেছিল, আর সেই পছন্দের ব্যক্তি ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ। সাম্প্রতিক বছরগুলোয় মাহমুদ আহমেদিনেজাদ কখনো শিরোনামে আবার কখনো নীরবতায় থাকছেন, কখনো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সতর্কতা সত্ত্বেও নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করে অযোগ্য ঘোষণা হয়েছেন, আবার কখনো দেশের ভেতর ও বৈদেশিক নীতিকে নিয়ে বিতর্কিত ও কঠোর বক্তব্য দিয়ে সরকারকে সমালোচনা করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি আহমেদিনেজাদের অধীনে ক্ষমতা পুনরুদ্ধারে ইসরায়েলের পরিকল্পনার কথাও উল্লেখ করে। যদিও প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি বারবার হলোকাস্টকে মিথ এবং ইসরায়েলি সরকারকে বর্ণবাদী ও ভুয়া সরকার বলে বর্ণনা করেছিলেন। তেহরানের এক সম্মেলনে তিনি বলেছিলেন, ইসরায়েল না থাকলে বিশ্ব আরও নিরাপদ হতো। ২০০৯ সালের মে মাসে জাতিসংঘে তার বিতর্কিত বক্তব্য এবং ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে তার অবস্থান ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। এর আগে জাতিসংঘের দ্বিতীয় বর্ণবাদ বিরোধী সম্মেলনে তার ভাষণ সংস্থাটির মহাসচিব এবং পশ্চিমা রাষ্ট্রপ্রধানদের তীব্র সমালোচনার মুখে পড়ে। ওই ভাষণে ইসরায়েল সম্পর্কে তিনি বলেন, হলোকাস্টের অজুহাতে তারা আগ্রাসনের মাধ্যমে একটি জনগোষ্ঠীকে উৎখাত করেছে। আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে কিছু মানুষকে সেই ভূখণ্ডে স্থানান্তর করেছে, একটি ভুয়া সরকার প্রতিষ্ঠা করেছে এবং সবচেয়ে সহিংস বর্ণবাদীদের শাসন প্রতিষ্ঠা করেছে অন্য একটি জায়গায়, অর্থাৎ ফিলিস্তিনে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তার বোনের জানাজা থেকে প্রচারিত একটি ভিডিওতে একজন প্রতিবেদক তাকে জাতীয় ঐক্য সম্পর্কে প্রশ্ন করলে তার এক দেহরক্ষীর মতো দেখতে ব্যক্তি বলেন, সাক্ষাৎকার না নেয়াই ভালো। বারবার প্রশ্নের জবাবে আহমেদিনেজাদ বলেন, ওরা যা বলেছে তা কি শুনেছেন? ভিডিওটি প্রকাশের পর তার রাজনৈতিক কার্যক্রম ও মত প্রকাশের ওপর সীমাবদ্ধতা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও আলী খামেনির হত্যার পর তিনি অন্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানির মতো মোজতবা খামেনিকে নেতৃত্ব পাওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বার্তা দেন। সেখানে তিনি লেখেন, মহামান্য আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা হোসেইনি খামেনি বিশেষজ্ঞ পরিষদের সম্মানিত সদস্যদের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে আপনার অব্যাহত সাফল্য কামনা করছি। তবে নিউ ইয়র্ক টাইমস জানায়, তারা আহমেদিনেজাদের এক সহযোগীর কাছ থেকে নিশ্চিত খবর পেয়েছে যে তিনি বুঝতে পেরেছিলেন বিমান হামলাটি ছিল তাকে মুক্ত করার একটি প্রচেষ্টা। ওই সহযোগী বলেন, আমেরিকানরা বিশ্বাস করত যে আহমেদিনেজাদ দেশটিকে নেতৃত্ব দিতে পারবেন এবং ইরানের রাজনৈতিক, সামাজিক ও সামরিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তার রয়েছে। কিন্তু আহমেদিনেজাদ তার আঘাত সত্ত্বেও গৃহবন্দিত্ব থেকে পালাতে সক্ষম হলেও পত্রিকাটি জানিয়েছে যে তিনি শাসন পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মোহভঙ্গ হন এবং সহযোগিতা করা বন্ধ করে দেন। ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাষ্ট্রপতি থাকা আহমেদিনেজাদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে ক্রমশ মতবিরোধে জড়িয়ে পড়েন। পত্রিকাটির মতে, আহমেদিনেজাদ শাসক গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন এবং তার আনুগত্য নিয়ে নানা গুজব ছড়িয়েছে। তাকে বহু রাষ্ট্রপতি নির্বাচন থেকে
অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তার সহযোগীদের গ্রেপ্তার এবং জনাব আহমদিনেজাদের চলাফেরা ক্রমশ তার বাড়িতেই সীমাবদ্ধ করে দেয়া হয়েছিল। এতে আরো বলা হয়েছে, আহমেদিনেজাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, এমনকি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা, অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।